কালিজার ভিতরে উপরে জল ডালিলে হইবে কি আল্লাহ ইসিরাইতে চারবাসি ধান তো কাটিলাম খাসা বৃষ্টি হইব করিয়ার লাগে কাটিলাম ধান খাটতে ও তো মেশিন টিশিন নাই আমরা নিজে খালি যেরকম রোদ এই রোদের মধ্যে তো কামলারা কাজ করবার চায় না ধান পেকে রয়েছে আনতে যে কামলা হইতেছি না ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তার লাগে ধান কাটে লিছি আউটডাম আর গরু বাছুরে খাবে তাতে লাভ হবে 13 শুনছি 13 করে দাম এখন যদি 13 করে দাম তাতে কৃষকের কিছু লাভ হবে কারণ আমাদের মজুরি খাটনি চাইতে আমাদের মজুরি কম দাম আরো 1-200 যদি বাড়ানো যেত তাহলে কিছুটা কৃষকদের সাফল্যের দিকে আসতো। ধানের উৎপাদন খরচ যদি কমাইতে না পারি তাহলে ধানের দাম আপনি যেভাবেই দেন না কেন কৃষক কোনোভাবে লাভবান হবে না। তাপপ্রবাহের মধ্যেই কৃষকের ঘরে বোরো ধান তোলার ধুম। এরই মধ্যে শেষ হয়েছে ৮০ ভাগ ধান কাটা। আগামী সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির শঙ্কা। বাতাসও গরম, মানে পানিও গরম হয়ে থাকে, এই জন্য আর কি মানায় নিতে হইতেছে আর কি পরিবেশের সাথে। খুবই কষ্ট হচ্ছে। আপনি যে জায়গায় কাজ করি ওখান তো কোনো ফ্যান ট্যান কিছু নাই, খালি গরম আর গরম। যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আশার আলো হলো 2 তারিখ থেকে বিচ্ছিন্নভাবে দেশের পূর্বাঞ্চল এবং বিচ্ছিন্নভাবে অন্য জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন, সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি। তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই। যশোরে মৌসুমের সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এছাড়া চুয়াডাঙ্গায় 43.7, যা 35 বছরের মধ্যে সর্বোচ্চ। তাপপ্রবাহ বিবেচনায় সব স্কুল কলেজ একসঙ্গে বন্ধ করার পক্ষে নয় সরকার, তবে আদালতের আদেশকে সম্মান দেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে বিস্তারিত এবং পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি উজ্জ্বল হাফিজ। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। 27 ঘন্টা আমি চালাতে পারি এক চান্সে, আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা বন্ধ চালালে 2-3 ঘন্টা চালাই আর কি। সবাই কোয়ালিটি ভালো করতেছে, কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয়। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। দেশের সম্ভাবনাময় খাত ব্যাটারি শিল্প। নিজস্ব চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে 25 দেশে। বিশ্ববাজারে শক্ত অবস্থান পেতে কাঁচামালের সহজলভ্যতা, পণ্য খালাস দ্রুত করার দাবি ব্যবসায়ীদের। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই বোরো ধান কাটার খবর। ভারী বৃষ্টির শঙ্কায় প্রখর রোদ মাথায় নিয়েও চলছে ধান কাটা। একসাথে ধান কাটা শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। হিটস্ট্রোকের ঝুঁকি নিয়ে ফসলের মাঠে কাজ করলেও ধানের সরকার নির্ধারিত দর না পাওয়ার অভিযোগ উঠেছে, যদিও কৃষকদের দাবি ন্যায্য মূল্য। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের সহকর্মীদের প্রতিবেদনে বিস্তারিত। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সোনালী ধান, বাতাসের সবুজ ঢেউয়ে মাঠ জুড়ে পাকা ধানের মাতাল করা ঘ্রাণ। বরেন্দ্রের উঁচু নিচু টিলায় 70 থেকে 75% বোরো ধান পেকেছে। মাথার ওপর গনগনে সূর্য নিয়ে রাজশাহীর 9 উপজেলায় ধান কাটছেন কৃষক। পুরোপুরি না পাকলেও ঝড়, শিলাবৃষ্টি, ভারী বর্ষণে ফসল নষ্টের শঙ্কায় কৃষকের কাস্তে চলছে জোরসোরে। ভারী বৃষ্টিপাত বা ঝড়ো হওয়ার কারণে ধান যদি পড়ে যায় তাহলে আপনার 15 মণের নিচে চলে আসে, তখনই আমাদের কৃষকদের আপনার সমস্যা দেখা দেয়। ফসল রক্ষা করার জন্য কৃষকরা আগাম ধান কেটে নিচ্ছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না এবং ধান সহজে শুকিয়ে নিতে পারছে জমি থেকে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 70,200 হেক্টর জমির মধ্যে ধান কাটা হয়েছে সবে 300 হেক্টর জমিতে। এবারে আবাদে খরচ বেড়েছে, সব জমিতেও মিলছে না পর্যাপ্ত আবাদ। বিঘায় ধান পাচ্ছেন 18 থেকে 20 মণ। চাষ, সেচ, কীটনাশকে বিঘা প্রতি ব্যয় বেড়েছে, তাই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যে ধানের দাম চান তারা। ধানের দাম খুবই কম, খরচ 1 বিঘাতে
খরচ খালি পানির দাম লাগছে 2000 টাকা করে। যে পরিমাণে আমরা পরিশ্রম করি সে পরিমাণে ধানটা দাম আরও 1-200 যদি বাড়ানো যেত তাহলে কিছুটা কৃষকদের সাফল্যের দিকে আসতো। তাপ, খরা, হিট স্ট্রোক বা প্রাকৃতিক বৈরিতা সবকিছু উপেক্ষা করেই মাঠের ফসল ঘরে তুলছেন কৃষক, নিশ্চিত করছেন দেশের খাদ্য নিরাপত্তা। রাজশাহীর বোরো উত্তোলনের এই যখন অবস্থা, তখন কি অবস্থা চলছে ময়মনসিংহে, সে খবর জানাবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। রাকিব, ময়মনসিংহ জেলা কৃষি বিভাগের তথ্য বলছে এবার জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,090 হেক্টর জমিতে। ফসল ভালো হয় এবার বোরো মৌসুমে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। মাঠে মাঠে হলুদাব ধানি রঙের ঘ্রাণে মাতোয়ারা ময়মনসিংহের ফসলের মাঠ। দাবদাহের মধ্যে তপ্ত রোদ মাথায় নিয়ে গানে গানে ধান কাটায় ব্যস্ত কৃষক। তবে সব স্থানে একসাথে ধান কাটা শুরু হয় ও চলমান তাবদাহে শ্রমিক সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহে। যেরকম রোদ, এই রোদের মধ্যে তো কামলারা কাজ করবার চায় না। মাঠে কাজ করা একবারই যায় না, কষ্ট নিকা 1 ঘন্টা ধান কাটলে 2 ঘন্টা বই থাল লাগে। কৃষি আবহাওয়া পরামর্শ অনুযায়ী হাওর অঞ্চলে আগেভাগেই ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ইতিমধ্যে নেত্রকোনা ও কিশোরগঞ্জ হাওরে প্রায় 82% ধান কাটা শেষ হয়েছে। রোদ হলেও ধানগুলা কাটতে হচ্ছে, কারণ ধান তো বাড়িতে নিতে হবে, কারণ কখন বৃষ্টি আসে হওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। এবছর বোরো মৌসুমে রোগবালাই কম হওয়ার কারণে ধানের ফলন চমৎকার হয়েছে। বিঘায় প্রায় আমরা দেখেছি 27-28 মণ পর্যন্ত আমরা পেয়েছি। কিশোরগঞ্জ হাওরে চলতি বছর জেলায় 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এছাড়া নেত্রকোনা জেলার 10টি উপজেলায় 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার নতুন ধানের দাম কেমন, ধানের দাম নিয়ে কি বলছেন কৃষকরা, তার বিস্তারিত জানাবেন সিলেট থেকে সহকর্মী গুলজার আহমেদ। ধন্যবাদ ইমতিয়াজ। আসলে ময়মনসিংহের মতো সুনামগঞ্জ অঞ্চলেও হাওরের ধান কাটা প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। আগামী 7 মে সরকার নির্ধারিত দামে ধান বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের প্রয়োজনে এই অঞ্চলের কৃষকরা এখনই ধান বিক্রি করতে হচ্ছে তাদের, কিন্তু দাম পাচ্ছেন সরকার নির্ধারিত দামের চেয়ে মন প্রতি 200 থেকে 300 টাকা কমে। প্রান্তর জুড়ে এভাবেই ধান কাটা, মাড়াই, শোকানো ও গোলা তুলতে ব্যস্ত রয়েছেন হাওরের কিষানীরা। হাওরের অস্থায়ী মাঠে সুনামগঞ্জ জুড়ে এখন সবখানেই এমন চিত্র। জেলার বিশম্ভরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের কৃষক গোবিন্দ তালুকদার। এবছর তিনি 10 বিঘা জমি চাষ করে ধান সংগ্রহের কাজ শেষ করেছেন, কিন্তু সরকারিভাবে ধান সংগ্রহের নির্ধারিত তারিখের আগেই নিজের প্রয়োজনেই পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য তিনি। পোষক না পোষক, আমরা এটা একটা পেশা কৃষকের, সবসময় মনে করতে হয়, কিন্তু সরকারের কাছ থেকে যদি আমরা যে নির্ধারিত একটা দাম আছে এইটা পাইতাম তাহলে আমরা মনে করেন একটু পোষাই আইতো। তার মতো সুনামগঞ্জে 12 উপজেলার সকল কৃষকদের অভিযোগ একই, বাড়তি খরচের চাপ সামলাতে কৃষকের বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে ধান বিক্রির বেলায়। তো আমরা ফাইনাতে দাম, ফাইনাতে আর বেতন লাগবে না, টাকা বেতন লাগে না। এলাকার যে পাইকার আছে তারা নির্ধারিত মানে হলেন একটা দামে, সীমিত দামে কিনে, তারা সরকারি যে রেটগুলো আছে এই রেটগুলা কিনে না। এখন ভাটি এলাকায় ধান বিক্রি হচ্ছে 760 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা মন দরে, অথচ তাদের উৎপাদন খরচ আছে 800 টাকার উপরে। সরকার ঘোষণা দিয়েছে 32 টাকা কেজি দরে, অর্থাৎ 1280 টাকা দরে প্রতিমন ধান কিনবে। দামের এত ফারাক কেন? কৃষিবিদরা বলছেন বিদ্যমান বাজার দরের সঙ্গে বাস্তবসম্মত সরকারের সংগ্রহ নীতির ভারসাম্য ব্যবধানই এর জন্য দায়ী। স্বল্প সুদে তাদের যদি লোনের মাধ্যমে বা দাদনদের থেকে মুক্ত রেখে স্বল্পতম সময়ের মধ্যে সেই লোনটা দিয়ে দেয়, তাহলে কৃষকরা এখানে অবশ্যই তার উৎপাদন খরচ কমাতে পারবে এবং সেক্ষেত্রে সে ওই ধানের যে 1280 টাকা ধরা হয়েছে যদি বিক্রি করে তাহলে সে তার লাভের মুখ দেখবে। ধান, এই সোনালী ফসলকে ঘিরেই স্বপ্ন বুনেন হাওর এলাকার বেশিরভাগ মানুষ। প্রতি বছর মাঠে ফসল দেখে যতটা মন ভরে বাজারে গিয়ে তার দাম নিয়ে ততটাই হতাশ হতে হয় তাদের। তবে প্রতি বছরের মতো এবার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন হাওরপাড়ের কৃষকেরা। গুলজার আহমেদ, এখন তাহিরপুর, সুনামগঞ্জ।
প্রতিদিনই রেকর্ড ভাঙছে তাপমাত্রার পারদ। যশোরে আজ মৌসুমের সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে যা 35 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে দীর্ঘ তাপপ্রবাহে বদলে গেছে চিরচেনা রাজধানীর ব্যস্ততার চিত্র। রোদ থেকে রেহাই পেতে ঘরের বাইরে কম যাচ্ছে নগরবাসী। দোকানপাটে, ব্যবসা এবং রাস্তায় কমেছে ভিড়। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। জলে ভেজা সড়ক নয়, এটি মরীচিকা। স্মরণকালের দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহে যা দৃশ্যমান রাজধানীর পথে পথে। মঙ্গলবার পর্যন্ত ঢাকার তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ঘন বসতির ঢাকার পথঘাটে চিরচেনা ভিড় কমেছে রোদ থেকে রেহাই পেতে। ছায়াযুক্ত স্থানে কিছুটা ভিড় থাকলেও খাদ্যাভ্যাসে আনতে হয়েছে পরিবর্তন। দোকানে কমেছে বিক্রি, আর সড়কেও অনেকটা কমে এসেছে গাড়ির চাপ। মানুষ যার যার গরমের কারণে যার যার অবস্থান অত চলে যাচ্ছে, রাস্তাঘাটে আড্ডা কম মারতেছে। বাসায় অনেক টেম্পারেচার হাই, বাতাসও গরম, মানে পানিও গরম হয়ে থাকে, মানে ব্যাচেলার তো আমরা, ওই ফ্রিজও নাই, এই জন্য আর কি মানায় নিতে হইতেছে আর কি পরিবেশের সাথে। খুবই কষ্ট হচ্ছে। আপনি যে জায়গায় কাজ করি ওখান তো কোনো ফ্যান ট্যান কিছু নাই, খালি গরম আর গরম। গাড়ির চাপ কম থাকলেও দীর্ঘ সময় মাঠে থাকা ট্রাফিক পুলিশের রয়েছে বাড়তি প্রস্তুতি। রাজধানী জুড়ে সিটি কর্পোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনও দাঁড়িয়েছে তৃষ্ণার্তদের পাশে। গাড়ি ঘোড়ার চাপ খুব কম, আর আমরা এমন পর্যায়ক্রমে ডিউটি করতেছি, গ্যাপে গ্যাপে থাকতেছি। কি করে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের চাকরি সেবামূলক চাকরি, সেবা দিতে হবে। কেউ আধা ঘন্টা দাঁড়াচ্ছে, দাঁড়ার পরে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আরেকজনকে রিপ্লেস করতেছি। এইভাবে আমরা আর কি ম্যানেজ করে নিচ্ছি এই নাগরিক সেবা দেওয়ার জন্য। শরবত আর পানি বিতরণ করতেছি, তার থেকে বেশিও করতেছি, মানুষদের অনেক সাহায্য হচ্ছে। সারাদিন রোডে গাড়ি দৌড়াদৌড়ি করি, তো এই পানিটা দেওয়ার জন্য আর একটু ভালো হয়েছে। 450 থেকে 500 জনের জন্য ব্যবস্থা করছি। 31 মার্চ থেকে দফায় দফায় দেয়া হিট অ্যালার্ট বাড়তে পারে আরও। তবে এবার সারা দেশে নয়, সতর্কতা জারি হবে অঞ্চল ভিত্তিক। বৃষ্টির প্রথম সম্ভাবনা সিলেট ও চট্টগ্রামে। এসব অঞ্চলে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে ঢাকা ও বরিশালেও। তবে মে মাসের 5 তারিখ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 1964 সালে যশোরে 44.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যদিও এই মৌসুমের 2024 সালে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আশার আলো হলো 2 তারিখ থেকে বিচ্ছিন্নভাবে দেশের পূর্বাঞ্চল এবং বিচ্ছিন্নভাবে অন্য জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তখন ওই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। মে মাসের বৃষ্টিপাতে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে নামলে পুরোপুরি তুলে নেওয়া হবে হিট অ্যালার্ট। তবে গ্রীষ্মের রুদ্র রূপে যে অবসাদ নেমেছে কর্মে, তা দূর হতে অপেক্ষা বাড়ল আরও কয়েকদিন। তানজিম শাফিন, এখন ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা শেষে গণভবনে কথা বলছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারি, আমরা যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7 মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? কোভিড-19 সময় আমরা বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সা করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে 2 হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশই সেটা করতে পেরেছে। আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের মানে কি বলে আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে আসছি কোথায় আমরা?
আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি, কিন্তু আজকে কোভিডের অতিমারি আর এরপর আসে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা অনেকটা, শুধু আমরা না, সারা বাংলা পৃথিবীর সব এমনকি উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। তারপরেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। 2021 সাল আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল 2008 সালে, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশকে আমরা এক ধাপ উপরে তুলব। রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। আজকে দিন বদল ঘটেছে। আমরা সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করা। আজকে কেউ বলতে পারছেন যে গ্রামে দারিদ্র আছে, এখন বলে শহরে দারিদ্র। এটা একটা অদ্ভুত এখন হিসাব হয়ে গেছে যে দারিদ্রের হার শহরে বেড়ে গেছে, গ্রামে না। অথচ একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না, রোগের চিকিৎসা পেত না, শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। আমাদের উন্নয়নের সকল কিছু আমরা তৃণমূল মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। ইতিমধ্যে কয়েকটি উপজেলা, জেলা আমরা কিন্তু ভূমিহীন, গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছি। বাকি অল্প কিছু বাকি আছে, সেই ঘরগুলিও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। কাজে বাংলাদেশের কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না, এবং সেটা আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই করেছি। আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা থেকে শুরু করে সবকিছু নিয়ে প্রশংসা করে, শুধু তাই না, আমরা যে আমাদের যে জাতির পিতা আমাদেরকে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছেন, সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য যে কয়টা মানে পদক্ষেপ আমাদের নিতে হবে, আমরা অত্যন্ত সাফল্যের সাথে নিয়েছি। শুধু তাই না, এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সবকিছু মিলিয়েও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো, এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা, খুন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট, পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কি অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ছিলাম সেখানে। আবারও আবহাওয়া প্রসঙ্গ। যশোরে আজ দুপুর 3টায় 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রিপন হোসেনের কাছ থেকে। রিপন, রেকর্ড তাপমাত্রার দিনে সন্ধ্যায় এসে উত্তাপ কিছুটা কমলো কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে উত্তাপ কিছুটা কমলেও যে গরম অনুভূত সেটি আসলে বাড়ছে। আমরা দেখছি যে যারা ঘরে রয়েছে, অর্থাৎ বদ্ধ ঘরে যেটা রয়েছে, সেই ঘরগুলো খানিকটা গরম রয়েছে। আর বাইরের যদি পরিবেশ বলি, একটি গুমোট মতো রয়েছে। আজকে বাতাসও খুব বেশি নেই, সে কারণে মানুষের আরো বেশি কষ্ট হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরও বেশি কষ্ট হচ্ছে। আপনি জানেন যে দেশের প্রায় 52 বছরের ইতিহাসে আজকে যশোরে যে সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এটির প্রভাব আসলে জনজীবনে পড়ছে। আমরা দেখছি যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা আসলে খুবই কষ্টের মধ্যে রয়েছে। বোরো ধান কাটা চলছে,
সেই শ্রমিকরা কষ্টে রয়েছে, প্রতিটি সেক্টরের মানুষ আসলে কষ্ট রয়েছে। সন্ধ্যার পরে আমরা দেখেছি যে সড়কে যান চলাচল কিছুটা বেড়েছে, অর্থাৎ দুপুরের দিকে একেবারেই কম ছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়েছে। এখন কিছুটা যান চলাচল আরো বেড়েছে, মানুষ কিছুটা রাস্তায় বেরিয়েছে, কারণ সারাদিন প্রায় ঘরের মধ্যে আবদ্ধ ছিল তারা, সে কারণে বাইরে বের হয়েছেন। তবে বাইরের পরিবেশে কিন্তু এখন পর্যন্ত অনুভূত হচ্ছে, কারণ যে তাপমাত্রা সেটি আসলে খুব বেশি যে কম বেশি হচ্ছে তেমনটি বলা যাবে না। সব মিলে সাধারণ মানুষ কষ্টে রয়েছে, এই কয়দিন আরো এই অবস্থা বিরাজ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাফিজ। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। এদিকে তীব্র তাপ প্রবাহের মধ্যে যশোরে কাটা হলো 1/2 গাছ। গরম থেকে উত্তরণের একমাত্র উপায় গাছ রোপণ। তখন শহরের তালতলা কবরস্থানের গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা। তবে কর্তৃপক্ষ বলছে কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে যশোর। মঙ্গলবার তাপমাত্রার পারদ ছুঁয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াসে। গরম আর রোদের তীব্রতায় জনজীবন হয়ে উঠেছে অস্থির। এমন পরিস্থিতির মধ্যে যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের 1/2 গাছ কেটে সাবার করে দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র এই তাপপ্রবাহের মাঝে গেল এক সপ্তাহে মেহগনি, শিশু, দেবদারু সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। অতি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে যখন দেশ বাঁচাও গাছ লাগাও আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই যে সাইডে যে গাছগুলো আছে, এই গাছগুলো ছোট যে গাছগুলো আছে, এই গাছগুলো আমরা কাটতে ইচ্ছুক না। লোক যখন কবর খুঁজতে যাচ্ছে, সে ওর মধ্যে যখন 2 ঘন্টা থাকবে, সেই তো লাশ হয়ে যাচ্ছে। আমাদের সামগ্রিক পরিবেশের জন্য গাছ অত্যন্ত জরুরি। এই দাবদাহের ভিতরে গাছের প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নাই। তীব্র গরমে আমরা কবরস্থানের ভিতরে এসে বসে অনেক সময় কাটাইছি, এইখানেই খুব ঠান্ডা পেয়েছি, কিন্তু এখন যে অবস্থা হয়েছে ওখানে যে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সবগুলো গাছ না কেটে মনে করেন যে সাইডে কিছু কিছু গাছ রেখে দেওয়া ভালো, যেহেতু গরমের কারণে অনেকে কবর খুঁজতে এসে ছায়া পায় না, বসবে কোথায়। নির্বিচারে কেটে ফেলা হয়েছে উন্নয়নের নামে। ওই এলাকায় একটা শীতল পরিবেশ ছিল, এখন এই কেটে ফেলার কারণে একটা লু আবহাওয়া, মরুভূমির আবহাওয়া বিচরণ করছে। যদিও কবরস্থান ব্যবস্থা কমিটি বলছে উন্নয়নমূলক কাজের জন্য হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কেটে ফেলা হয়েছে। আর গাছ দেখভালের দায়িত্বে থাকা পৌর মেয়র বলছেন কবর দেওয়ার জায়গা কম থাকায় কাটতে হয়েছে এসব গাছ। গাছ কাটে গাছ লাগায়, এটা চলমান প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় আমরা চলছি এবং এখানে ব্যাপক ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, মানে প্রয়োজনের তাগিদে যে কাজগুলো করা দরকার আমরা করতেছি আর কি। এবং মাটি ফেলার স্বার্থে, আমাদের ট্র্যাক ঢোকার স্বার্থে আমাদের কিছু কিছু গাছ কেটে ট্র্যাকটাকে ভিতরে ঢুকে দিতে হচ্ছে। সেটা গাছের ছোট এবং পরিবেশ বিপর্যয় না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা গাছগুলো কেটে উন্নয়নের কাজ করতেছি। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই জায়গাটাকে সঠিক এবং পরিচ্ছন্নভাবে তৈরি করা। বৃহৎ স্বার্থে কখনো কখনো হয়তো এরকম করা লাগে। আর গাছ হচ্ছে এমন একটা জিনিস যে আজকে এই গাছ হয়তো প্রয়োজনের স্বার্থে আমরা কাটছি, এর সঙ্গে সঙ্গে আমরা নতুন করে গাছ বপন করব সামনের বর্ষায়। তো আমরা পৌরসভা কর্তৃপক্ষ গ্রুপেও ইতিমধ্যে অনেক গাছ কেটে জায়গা বড় করেছি, ওখানে ওটা করা হচ্ছে। এই জন্যে সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হচ্ছে না এবং সাধারণ মানুষের যদি ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থাটা নিয়েছি। এটা পৌরসভায় পৌরসভায় এই কর্তব্যটা করছে। পরিবেশবিদরা বলছেন বিভিন্ন উন্নয়নমূলক কারণ দেখিয়ে প্রতিনিয়ত যে গাছ কাটা হচ্ছে তাতে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের যখন গাছকে লাগানোর জন্যে, বাঁচানোর জন্যে আমাদের আপ্রাণ চেষ্টা, সেই মুহূর্তে আমাদের গাছগুলোকে কোনো মতেই কাটাটা গ্রহণযোগ্য নয়, আমাদের গাছ রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। যশোরের তালতলার এই কবরস্থান থেকে আরও 1/2 গাছ কাটার প্রক্রিয়াধীন রয়েছে। এখন যশোর। এদিকে দাবদাহে সারা দেশের প্রাথমিক এবং 27 জেলায় যখন মাধ্যমিক স্কুল কলেজ বন্ধ, তখন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে শ্রেণীকক্ষে পাঠদান চালু আছে। তবে উপস্থিতি অনেকটাই কম। আবার অনেক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও সরাসরি ক্লাস না নিয়ে অনলাইনে ক্লাস চলছে। শিক্ষাবিদরা বলছেন এই তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সমাধান নয়, অনলাইন ক্লাস হতে পারে বিকল্প ব্যবস্থা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন।
তীব্র তাপপ্রবাহে যখন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকাসহ ২৭ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ, তখন সকাল থেকে এভাবেই রাজধানীর বেশ কিছু স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ প্রাইভেট কারে, কেউ রিকশায়, কেউ হেঁটে। সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেখানে ক্লাস নিতে পারবে কর্তৃপক্ষ। সে কারণে রাজধানীর লালমাটিয়া ইংলিশ মিডিয়াম স্কুল একাডেমিয়া শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালু রেখেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। যাদের আসতে একটু প্রবলেম হচ্ছে বা একটু সিক তারা অনলাইনে করছে। আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইন প্রতিদিনই হয়। তো অনলাইনে অফলাইনে দুইটা একসাথেই হচ্ছে, আমাদের ভালোই চলছে। আমাদের টিচাররা আমাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিচ্ছে। অনেক অভিভাবকই বলছেন সকালে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় স্কুলে আসতে সমস্যা না হলেও দুপুরে ছুটির পরে স্কুল থেকে বাসায় ফেরার পথে সূর্যের চোখ রাঙানিতে ভুগতে হয় তাদের। দুপুর টাইমটা তো অনেক গরম থাকে, তো ওটা ম্যানেজ করেই নিতে হয়। গরমের ভিতরে আসছে সে গার্জিয়ান, আবার গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তো বাচ্চা বেসিক্যালি বাসায় যাওয়ার সময় একটু কষ্ট ফিল করছে। একাডেমি স্কুল কর্তৃপক্ষ বলছে এই দাবদাহে তারা অফলাইনের পাশাপাশি চালু রেখেছে অনলাইন ক্লাসও। শিক্ষার্থীদের স্কুলে আসতে সমস্যা হলে অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারবে। পাশাপাশি ছাড় দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারেও। অভিভাবকরা বাচ্চাদেরকে ফিজিক্যালি দিতে ইচ্ছুক তারা পাঠাচ্ছেন, আর যাদের সমস্যা হচ্ছে বা মনে করছেন যে এই পরিস্থিতিতে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না, তারা অনলাইনে জয়েন করছেন। আরেকটা ফ্যাসিলিটিস বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারে। তবে অভিভাবকরা রাজি না হওয়ায় কিছু প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে পুরোপুরি অনলাইনে ক্লাস নিচ্ছে। প্রচণ্ড গরমের কারণে অফলাইন স্কুল কার্যক্রম বন্ধ রেখেছি। আমাদের সকল ক্লাসরুম এসি থাকা সত্ত্বেও যেহেতু আমাদের অনেক গার্ডিয়ান চাচ্ছিলেন যে এই মুহূর্তে যেন ক্লাস না হয়, বিধে আমরা অফলাইন ক্লাস চলছে। অফলাইন ক্লাস বন্ধ রেখে আমাদের অনলাইন ক্লাস চলছে। এ তো গেল সামর্থ্যবানদের সন্তানদের কথা। এমন শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সামর্থ্য নেই যেসব অভিভাবকদের, তাদের সন্তানদের কি হবে? তারা কি কেবল এমন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ছুটিতেই থাকবে? শিক্ষাবিদরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে অনলাইন ক্লাসই হতে পারে বিকল্প ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে শ্রেণী কার্যক্রম কিভাবে চালিয়ে নেওয়া যায় তা বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। অনলাইন ক্লাসের সক্ষমতা অর্জনেও জোর দেন তিনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের কোনো বার্ষিক পরিকল্পনার মাধ্যমে শুরু করে না বাংলাদেশ সরকার। এই ব্লেন্ডেড এডুকেশন ফ্রেমওয়ার্কের প্রথমটাই তো হলো অনলাইন এডুকেশন ফ্যাসিলিটিস বা অপরচুনিটি তৈরি করা। তাহলেই তো আমাদের সেই অনলাইন এডুকেশনের যে ফ্যাসিলিটিস সেটি কিন্তু আমাদের শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। ঈদের ছুটির পর তীব্র তাপপ্রবাহের কারণে শুরুতে 1 সপ্তাহ ছুটি বাড়ানো হয়। এরপর 2 দিন স্কুল কলেজ চালু থাকলেও উচ্চ আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। তাপপ্রবাহের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে একমত না হলেও আদালতের আদেশকে সম্মান জানায় সরকার। সব জেলায় একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ নয়, সিদ্ধান্ত নেওয়া হবে জেলা ভিত্তিক। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান ছুটির বিষয়টি নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষণ কার্যক্রমে ঘাটতি তৈরি হয় বলেও জানান তিনি। প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে, শহরাঞ্চল বলতে ঢাকার রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। আমরা তো বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন, সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি। এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি। তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই। সান্ধ্যবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার।
দেশে দিন দিন উজ্জ্বল হচ্ছে ব্যাটারি শিল্পের ভবিষ্যৎ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অন্তত 25 দেশে রপ্তানি হচ্ছে। বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, আইপিএসে ব্যবহার হচ্ছে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বাড়ানো সম্ভব হয়েছে পণ্যের উৎপাদন। কাঁচামালের সহজলভ্যতা বাড়ানো এবং শুল্ক ও বন্দরে পণ্য খালাসের সময়সীমা কমিয়ে আনা গেলে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই খাত। মোবারক শাহর ক্যামেরায় বিস্তারিত জাভেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। দিন শেষে 1600, 1700, 2000, 2500 এরকম আর আছে। বিভিন্ন একদিনে তো এরকম হয় না, বিভিন্ন দিনের বিভিন্ন ইনকাম হয়। বড় অটোগুলোর আয় কেমন? বড় হয়তো 2000, 2500 এরকম হয়। পিচ ঢালা পথে যে চাকা ঘুরছে তার সাথে অর্থের নিবিড় সম্পর্ক আছে। কামরুল মিয়া তাই বলছিলেন, কেমন করে গ্রাম থেকে নগর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ত্রাতা হয়ে উঠল ব্যাটারি চালিত অটোরিকশা। 27 ঘন্টা আমি চালাতে পারি এক চার্জে। আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা বন্ধ চালালে 2-3 ঘন্টা চালাই আর কি, চার্জ থাকে আমার। আমি 1000-1200 টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। তার মতো অগণিত চালকের কাছেও ব্যাটারি চালিত এই বাহনের সাথে অসীম অভাব দূর করে সীমিত সম্পদে সচ্ছলতার নানা সফল শব্দমালা মিশে আছে। 5টা ব্যাটারি কিনতে লাগে 70-75 হাজার টাকা। 8-900-র বেশি কাজ করা যায় না এই সাইডে। পরিবহন বা অন্য ক্ষেত্রে শক্তি সঞ্চারের জন্য 3 ধরনের ব্যাটারির মধ্যে লেড অ্যাসিডে তৈরিগুলো অন্যতম, যা তৈরির কাঁচামালের 50% আমদানি করতে হয় কোরিয়া, সিঙ্গাপুর, চীন থেকে। আমদানি করা সীসা গলিয়ে প্রথমে তৈরি করা হয় প্লেট। সীসা কিউরিং হয়ে গেলে পাঠানো হয় হিটিং ওভেনে। প্লেটগুলো ড্রাই হয়ে গেলে মান পরীক্ষা করা হয় বয়লার রুমে। এরপর পেন্টিং মেশানো প্লেট চলে আসে মিক্সিং বিভাগে। এই বিভাগের কাজ শেষ হলে লোড দেওয়ার পালা। কিউরিং চেম্বারে গ্রেড ঠিক করা হলে ব্যাটারি চলে যায় ক্ষুদ্র যন্ত্রাংশ শেডে। সেটিংয়ের পর আরও এক ধাপ মান পরীক্ষা। তারপর প্লাস্টিক মোল্ডিং মেশিনে নির্দিষ্ট আকারের বক্স তৈরি করা হয়। পরে প্লেটগুলো আনলোডিং বিভাগে ওয়েট চার্জের পালা। প্রিন্ট হয়ে গেলে কনভেয়ার বেল্ট দিয়ে উৎপাদিত পণ্য পাঠানো হয় লিড অ্যাসিড বিভাগে। এরপর মেড ইন বাংলাদেশের ব্যাটারি সক্ষমতার পরিচয় বহন করে চলে আসে বাজারে। এটা 12 সাল, এটা 1 বছর, 2 বছর, 1.5 বছর জায়গা। সম্ভাবনাময় ও উদীয়মান যে কয়েকটি শিল্প খাত রয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যাটারি শিল্প। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। মোড়কীকরণের পর ব্যবহার উপযোগী ব্যাটারি সমৃদ্ধির বার্তা নিয়ে চলে যায় অন্তত 25টি দেশে। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% দেশীয় কোম্পানিগুলো পূরণ করে। মোট চাহিদার কোনো অংশই আমদানি করতে হয় না। টেকনোলজি পুঁজিতে কত বাজার, তো সবাই কোয়ালিটি ভালো করতেছে। কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয় এবং লাভ আমাদের এটা পার্সেন্টেজ আকারে, তো আমাদের সব ডিসকাউন্ট দিই। আমরা তো কনজিউমার আবার ডিসকাউন্টও দিই। ব্যাটারি রপ্তানিকারক সমিতির তথ্য বলছে 15% নগদ প্রণোদনায় রপ্তানি বেড়েছে। বছরে রপ্তানি হয় 7 থেকে 8 লাখ পিস ব্যাটারি। দেশে ছোট বড় মিলিয়ে উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে 40টি। যথাযথ উদ্যোগ হাতে নিলে এই শিল্পের আকার বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। আইপিএসের ব্যাটারি, সিভি মানে কমার্শিয়াল ট্রাক বাসের ব্যাটারি, আপনার গাড়ির ব্যাটারি, এগুলোতে কিন্তু আবার লোকালদের একটা ভালো হোল্ড আছে। এখানে কিন্তু অ্যাডভান্সমেন্টও আসছে। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের এখন ব্র্যান্ডে ব্যাটারি বিক্রি হয়। আমরা মানে এক্সপোর্ট যে করি প্রায় 70% আমাদের নিজের ব্র্যান্ডে করি। ইন্ডিয়া থেকে যদি মালয়েশিয়া আপনি বিক্রি করেন তাহলে আপনার মানে 0% ডিউটি। আমরা যদি মালয়েশিয়ায় বিক্রি করি তাহলে 25 থেকে 30% ডিউটি দিয়ে ঢুকতে হয়, বুঝছেন। শ্রীলঙ্কায় সিমিলার কেস। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। ব্যাটারি তৈরির বাকি 50% কাঁচামাল দেশেই পুনরুৎপাদন বা রিসাইকেলিংয়ের মাধ্যমে পাওয়া যায়। আর এটি এগিয়ে রাখছে শিল্পটিকে, যার কারণে ধীরে ধীরে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে এই শিল্প। ব্যক্তিখাতের একক প্রচেষ্টায় বাজার বড় হয়ে উঠেছে। তাই এই শিল্প বিকাশে দরকার সরকারের সহায়তা। দেশে ড্রাইসেল, লেড অ্যাসিড, লিথিয়াম এই 3 ধরনের ব্যাটারি তৈরি হয়। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।
জিডিপির তুলনায় যেমন রাজস্ব আহরণ কম, তেমনি বিনিয়োগের বড় একটি অংশ করতে হয় ধার করে। সেই সঙ্গে মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়লেও আর্থিক খাত ছোট হওয়ায় চাপ বাড়ছে ব্যাংকিং খাতে। এমন অবস্থায় রাজস্ব বাড়াতে ব্যবসায়ীদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ নিয়ে আলোচনা সভায় এমনটি জানান সংশ্লিষ্টরা। সেই সঙ্গে রাজস্ব নীতি ও সমস্যা সমাধানে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউন নিয়নের প্রতিবেদন। 2041 সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্য পূরণে বড় হচ্ছে বাজেটের আকার। বছর বছর জিডিপির লক্ষ্যমাত্রাও বাড়ছে। 2023-24 অর্থ বছরের জিডিপির লক্ষ্যমাত্রা 7.5% নির্ধারণ করা হয়েছে। জিডিপির লক্ষ্য পূরণে সরকার বিনিয়োগ করছে বড় একটি অংশ ধার করে। এতে চাপ বাড়ছে রাজস্ব আহরণে। তবু জিডিপির তুলনায় যে রাজস্ব আহরণ দরকার সে লক্ষ্য পূরণ করতে পারছে না এনবিআর। ঘাটতি থেকে যাচ্ছে বড় একটি অংশের। 2023-24 অর্থ বছরে প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রা ছিল 2,81,745 কোটি টাকা, অথচ ঘাটতি রয়ে গেছে 21,800 কোটি টাকা। এতে বাধ্য হয়ে ব্যাংকিং খাত থেকে অর্থ সংগ্রহ করতে হচ্ছে সরকারকে। এদিকে সরকারকে অর্থ প্রদানের সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংক সরে আসলে চাপ পড়ে বেসরকারি ব্যাংকগুলোতে। সেই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ে সুদ হার। সেক্ষেত্রে এই চাপ সামলাতে ছোট থেকে আরো ছোট হচ্ছে এই খাত। তাই জিডিপির তুলনায় রাজস্ব আহরণ বাড়াতে সরাসরি কর সংগ্রহ এবং এখনই ছোট ছোট উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ নিয়ে এক আলোচনা সভায় একথা জানানো হয়। আমার মনে হয় যে আমরা অলরেডি একেবারে হাড্ডিতে থেকে গেছি, মাংস আর নাই। বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের পুরোটাই ধার করে করা হয়। ভবিষ্যৎ চ্যালেঞ্জ সামলাতে রাজস্ব আহরণের নীতি পরিবর্তনের পরামর্শ উঠে আসে সবাই। শর্ট টার্মে খুব বেশি কিছু করা সম্ভব নয়। আমরাও জানি, আইএমএফও জানি যে এই বছর যদি রিফর্ম শুরু করা হয়, রিফর্মের রেজাল্ট আসবে 3 বছর পরে, মিনিমাম 3 থেকে 5 বছর লাগবে। হ্যাঁ, শর্ট টার্মে আমাদের কিছু মেজার্স নিতে হবে, কিন্তু শর্ট টার্ম মেজার্সগুলো কোথা থেকে আসবে? প্রধানত এটা আসতে হবে ট্যাক্স এক্সেমশন, ট্যাক্স এক্সপেন্ডিচার রিডাকশনের মাধ্যমে। যদিও জিডিপির তুলনায় কর আদায় কম হওয়া অস্বাভাবিক নয় বলছেন এনবিআর চেয়ারম্যান। আর অর্থ ধার করা নেতিবাচক নয় বলে মনে করেন তিনি। সবাই এই বিষয়টাকে খুব উৎসাহের সাথে বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও প্রচণ্ড কম, হতাশাজনক। আমি এখানে কোনো হতাশা দেখি না। বেশি ট্যাক্স ইম্পোজ করা যায়, সেটার উপর কি আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে ট্যাক্স জিডিপি রেশিও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারলে কি খুশি হব? নাকি আমার যেটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তৈরি করে, আমার ইন্ডাস্ট্রি, আমার বিজনেস, সেখানে আমি নজর দেব। এদিকে বর্তমানে ব্যাংক সুদহারকে মরার উপর খাড়ারগা বললেন এফবিসিসিআই প্রেসিডেন্ট। আর প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বললেন, ব্যাংকের সুদহার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে। ব্যাংক ইন্টারেস্ট এখন যেটা আছে, আমার মনে হয় ব্যাংক ইন্টারেস্ট এখন আমাদের উপর মরার উপর খাড়ারগা। এটাকে 14% টলারেবল, বাট এরপরে যদি আর হয় তাহলে কিন্তু টলারেবল হবে না। এই জন্য আমি অনুরোধ করব ব্যাংক ইন্টারেস্টটা যাতে আর না পারে। সে ব্যাংকের রেটই হবে প্রধান ইনস্ট্রুমেন্ট ইন্টারেস্ট রেট ঠিক করার। এটা তো একটা সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি। তো তার সাথে একটা হলো যে আমাদের কিন্তু বিভিন্ন কারণে একাধিক রিফাইন্যান্সিং স্কিম আছে। রিফাইন্যান্সিং স্কিমে ইন্টারেস্ট একটা তো কম, অতএব এর ম্যাগনিটিউডটা এই রেপো রেটটাকে কতখানি ইনএফেক্টিভ করছে, এটা বোধহয় একটা দেখার জিনিস। আলোচনায় শুধু কর সুবিধা নেওয়া নয়, সময়ের সাথে সুবিধা বাতিল করে রাজস্ব আহরণে সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু। আতনিয়ন, এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরো এলাকায় যেন ময়লার ভাগাড়। এলাকার শনিরাকড়া মৃধাবাড়ি খালে জমেছে ময়লার স্তূপ। আর বাসাবাড়ির আশেপাশেও আবর্জনা ফেলে পরিবেশকে মশা জন্মানোর উপযুক্ত হিসেবে তৈরি করছে বাসিন্দারা। এদিকে গত বছর ডেঙ্গুতে আক্রান্তের তালিকায় শীর্ষে এই এলাকা। তাই এবার শঙ্কিত নাগরিকরা চান সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ। রকিবুল রাহাতের প্রতিবেদন। গেল মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ঘনত্ব হিসাবে এগিয়েছিল ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল, শনিরাখড়া, কাজলা ও কাজীগাঁও এলাকা। এখানের প্রতিটি ঘরে ঘরে হানা দিয়েছে ডেঙ্গু। তেমনি একজন ভুক্তভোগী এখানকার ব্যবসায়ী শাকিল ইসলাম। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভুগেছেন সপ্তাহখানিক।
জানালেন এবারও রয়েছে মশার উপদ্রব। দিনের বেলাও মশা লাগতেছে, আর এরকম আগে পরে ছিল না, ইদানিং মশা অতিরিক্ত। না, আমি নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম, তারপরে 2 দিন মেডিকেলে ছিলাম, তো মোটামুটি সুস্থ হয়ে তারপর আসি এখানে মোটামুটি ডেঙ্গু রোগী দেখা যায় মাঝে মাঝে। কাজলার পাড়, ভাঙ্গা প্রেস, কাজিরগাঁও, মাতুয়াইল পশ্চিমপাড়া, মাতুয়াইল মাঝপাড়া, মাতুয়াইল উত্তরপাড়া ও মাতুয়াইলের শরীফপাড়া নিয়ে ঢাকা দক্ষিণ সিটির 63 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দারা শোনালেন ডেঙ্গু নিয়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা, যেখানে সিটি কর্পোরেশনের চেষ্টা বিফলে গেছে বলেও অভিযোগ তাদের। এই বাসার একজন লোক ছিল, মহিলা, উনি ডেঙ্গু চিকিৎসা করাইছে, তারপর মারা গেছে। তারপরে আমাদের এখানে আরও কয়েকজন আছে। এই এলাকার মধ্যে মনে আর বেশি হয়েছে অন্য এলাকার থেকে। 13 দিন বিরক্ত ছিলাম, রক্ত শূন্যতা একবার শূন্যতা হয়ে গেছিল গা। শূন্যতা হওয়ার পরে রোজার 11 রোজায় আমার ওয়াইফ মারা গেল। দুমাই কি আর মশা যায়? দুমাই মশাটা রাস্তা থেকে আরো বরঞ্চ ঘরে যায় পরে এটা। এদিকে এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ শনিরাখড়া থেকে মৃধাবাড়ি খাল এখন মশার প্রজনন ক্ষেত্র। খালে পানির উপরাংশ দখলে নিয়েছে ময়লা আর কচুরিপানা। এলাকাবাসীর অভিযোগ খালের দিকে। কিছু ওই যে পুষ্করির থেকে হয়, ময়লা পানিটা থেকে হয়, কিছু ওই আবর্জনার থেকে হয়, আবার অনেক সময় ঔষধটা ভালো পড়ে না, ওইরকমভাবে কিছু হয়। ঔষধ তো দেয়, এই ওষুধে কাজ হয় না, কেরোসিনের গন্ধ বাইরে খালি আর ধোয়া হয়, আর কিছু না। খালের মধ্যে ময়লা পানি না, এর মধ্যে মশার এটা বেশি উপদ্রবটা বেশি। এই মসজিদে তো নামাজ পড়তে পারি না এরকম অবস্থা সন্ধ্যার সময়। এছাড়া প্রান্তিক এলাকা হওয়ায় অনেক প্লট খালি পড়ে আছে, সেখানে জন্মানো আগাছায় মশা পাচ্ছে বসবাসের উপযুক্ত পরিবেশ। মশক নিধন কার্যক্রম সম্পর্কে 63 নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমানের বক্তব্য জানতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি। রকিবুল রাহাত, এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যাবাজার। কেনিয়ায় প্রবল বর্ষণে বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় মারা গেছেন 17 শিশুসহ প্রায় অর্ধশত মানুষ। রাতে ঘুমের মধ্যে পানিতে ভেসে গেছে মাই মাহিউর গ্রামের বাসিন্দারা। দেশটিতে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিমানবন্দর সহ জলবিদ্যুৎ প্রকল্প। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। আরও জানাচ্ছেন তানভীর জনি। টানা 1 সপ্তাহের ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। এল নিনোর প্রভাবে চলতি মৌসুমে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ এলাকা। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। প্রাকৃতিক এই বিপর্যয়ের পিছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অতিবৃষ্টিতে দেশটির জলবিদ্যুৎ প্রকল্পগুলো পানিতে পরিপূর্ণ। অতিরিক্ত পানি ছাড়ার পর নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর। 6 মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় সময় সোমবার গভীর রাতে নদীর একটি বাঁধ ভেঙে পানির তরে ঘুমন্ত অবস্থায় ভেসে যায় গ্রামবাসী। আকস্মিক প্রবল বন্যার সঙ্গে ভূমিধস ও গাছ উপড়ে প্রাণহানির ঘটনা ঘটে। কাদায় আটকে ও ডুবে গেছে বহু মানুষ। খড়কুটো আঁকড়ে প্রাণ বাঁচিয়েছেন কয়েকজন। Kufungua mlango ya table, maji ikabomoa na nyuma na kulikuwa na jiko hapo, ikakuja ikanisukuma nje, mimi nikatoka. Kwa msichana mwingine last born wangu alikuwa ananishika huko nyuma, kaniambia mama usiniache. Mimi tulikuwa tumelala na bibi na watoto. Bibi akaamuka akasema nini inaguruma, na mimi nikamfuata tufugue nini. বৃষ্টি কমার কয়েক ঘন্টা পর পানি নামতে শুরু করে। নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন বাসিন্দারা। আহত শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সহায়তায় $2.5 কোটি তহবিল গঠনের চেষ্টা করছে কেনিয়া সরকার। We are having a cabinet meeting to be able to discuss on additional measures that my government is going to take to make sure that citizens who are victims of climate change, who today are suffering floods, they are suffering mudslides, are looked after. গত মাস থেকে প্রবল বর্ষণ ও বন্যায় কেনিয়া জুড়ে প্রাণহানি 1.5 শতাধিক ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। শুধু কেনিয়া নয়, পাশের দেশ তানজানিয়া, বুরুন্ডি, সোমালিয়া, উগান্ডা সহ পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। তানভীর জনি,
এখন বিশ্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।